বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা পড়াবো সেটা হলো 6 চ্যাপ্টার 6.6। এখানে গতদিন তোমাদেরকে 6.5 পর্যন্ত পড়িয়েছিলাম। সেটা হলো কঠিন এবং নরম চৌম্বক পদার্থের ব্যবহার। পরবর্তীতে আমাদের সাজ্জাদ কবির স্যার আরও একটা ক্লাস নিয়েছে অবশ্য, যদিও স্যার হয়তো বা খেয়াল করতে পারেনি কতদূর আগাইছে, যার কারণে স্যার ওই কোর্সটাই আবার রিপিট করেছে। তো তোমাদের জন্য ভালোই হয়েছে, একই বিষয় ভালোভাবে অবশ্যই বুঝতে পারছো আশা করি। তো আজকে যে বিষয়টা দেখাবো এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা তোমাদের হায়ার এডুকেশনে গেলেও খুব কাজে লাগবে। যে বিষয়টা হলো হিস্টেরেসিস লুপ বা চুম্বকায়ন চক্র বা ম্যাগনেটাইজিং কার্ভ, ভিন্ন ভিন্ন নামে বলা যেতে পারে। খেয়াল করো, হিস্টেরেসিস লুপ বা বিএইচ কার্ভ বা চুম্বকায়ন চক্র একই কথা। কথাগুলো তোমার মনে রাখতে হবে, প্রশ্নে যে কোনো কথাই আসতে পারে। তো চুম্বকায়ন চক্র বা হিস্টেরেসিস লুপ বিষয়টা কি আগে একটু আমরা বোঝার চেষ্টা করি, তারপরে আমরা ব্যাখ্যা করি। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস যেদিন প্রথম পড়াইছিলাম সেদিন আমি বলেছিলাম যে বৈদ্যুতিক চুম্বক বা ইলেকট্রিক ম্যাগনেট আমরা যখন তৈরি করি তার নীতিটা কি, অর্থাৎ ইলেকট্রিক্যাল ম্যাগনেট কিভাবে তৈরি হয়। একটা লৌহদণ্ড বা আয়রন বার এর উপরে যদি আমরা সুপার এনামেল তার অর্থাৎ কপার তার যেটা, সেই তার যদি আমরা জড়াই পেঁচাই এবং তারপরে যদি সেই তারের মধ্য দিয়ে আমরা কারেন্ট প্রবাহিত করি, তাইলে ওই ওই লৌহদণ্ড বা আয়রন বারটি চুম্বকে পরিণত হয়। যতক্ষণ এই কারেন্ট প্রবাহ চালু থাকবে ততক্ষণ ওই লৌহদণ্ডটা চুম্বক হিসেবে কাজ করবে বা চুম্বকে পরিণত থাকবে। যদি কারেন্ট প্রবাহ বন্ধ করে দেই তাইলে তার চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে। তবে একেবারেই নষ্ট হয় না, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে একেবারে নষ্ট হয়ে যায়, আর কিছু পদার্থের ক্ষেত্রে একেবারেই নষ্ট হয় না। সাধারণত সামান্য পরিমাণ থাকলেও চুম্বকত্ব থেকে যায়। এই যে সামান্য পরিমাণ চুম্বকত্ব থেকে যায় এটাকে আমরা বলেছিলাম অবশেষ চুম্বকত্ব বা রেসিডুয়াল ম্যাগনেটিজম। এখন খেয়াল করো, এই যে চুম্বক থেকে যাওয়া বা এটাকে যদি আমি আবার নষ্ট করতে চাই, অর্থাৎ আমি চাচ্ছি না ওর ভিতরে আর চুম্বকত্ব থাকুক, তাইলে কি করতে হবে, বা চুম্বকে যে পরিণত হয় অর্থাৎ আমি এখানে যে কারেন্ট প্রবাহিত করব তাতে যে চুম্বক তৈরি হবে সেটা কি পরিমাণ হবে, অর্থাৎ কত কারেন্টে কত চুম্বক হবে, এরকম একটা ধারণা আমাদের থাকা দরকার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এটা খুবই জরুরি। এখন খেয়াল করো, আমরা নর্মালি এটা জানি যে কারেন্ট প্রবাহিত হলে চুম্বক তৈরি হবে এবং কারেন্ট যত বাড়বে চুম্বকের চুম্বকত্ব তত বাড়বে। তো এখানে আমরা দেখো সরাসরি কারেন্ট নেইনি, এখানে কিন্তু নিয়েছি আমরা এইচ দিয়ে মূলত বোঝাচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স। ম্যাগনেটাইজিং ফোর্সটা কি খেয়াল করো, ম্যাগনেটাইজিং ফোর্স হচ্ছে আসলে এই কয়েলে প্রবাহিত কারেন্ট এবং এখানে যে পাক সংখ্যা বা পেস সংখ্যা বা টার্ন আছে এর গুণফল। এটা তোমাদের গত ক্লাসে সাজ্জাদ কবির স্যার ভালোভাবেই বুঝিয়েছে, আশা করি আর বোঝানো লাগবে না। তাহলে এখানে এইচ সমান তুমি ধরতে পারো অ্যাম্পিয়ার টার্ন, অর্থাৎ কারেন্ট এবং
কারেন্ট এবং এই টার্নের গুণফল, অর্থাৎ টার্ন যত বেশি হবে এবং কারেন্ট যত বেশি হবে দুইটার সাথেই এখানে চুম্বকত্ব সমানুপাতিক অর্থাৎ বাড়বে। তো টার্ন তো আর আমি কম বেশি করব না, টার্ন তো একবারে পেঁচিয়ে নিছি। এখনই মনে করো যে কম বেশি করা যাবে না তা না, করা যাবে, কিন্তু এটা তো একবার ফিক্সড করে নিছি 100 টার্ন বা 200 টার্ন দিয়ে। তারপরে আমি এখান থেকে সোর্স থেকে কারেন্ট কম বেশি করব, সোর্স থেকে কারেন্ট কম বেশি করে আমি এখানের ফ্লাক্স বা ফ্লাক্স ডেনসিটি কেমন হয় সেটা দেখব। দেখো ফ্লাক্স কি, এটা হয়তো বা আলোচনা হয়নি, একটু বলে নিই। ফ্লাক্স হলো চুম্বক বলরেখার সমষ্টি। আমরা জানি চুম্বকের যে শক্তি, অর্থাৎ চুম্বক যে আকর্ষণ বা বিকর্ষণ করে, এটা এই শক্তিগুলো বলরেখা আকারে কাজ করে। এটা আমরা দেখতে পাই না চোখে, কিন্তু এটা আমরা এভাবে প্রমাণ করতে পারি, বা ফিজিক্সে তোমরা 19 এটা করে আসার কথা, যে একটা কাগজের উপরে কিছু লোহার গুঁড়া, কিছু লোহার গুঁড়া বা যে আমরা যে লোহায় যে মরিচা ধরে, সেই মরিচা নিলেও হয়, সেগুলো নিয়ে যদি আমরা একটা চুম্বক নিচে একটা দণ্ড চুম্বক নিয়ে, এই কাগজের নিচে একটা দণ্ড চুম্বক নিয়ে উপরে লোহার গুঁড়োগুলো দিয়ে যদি এরকম নাড়াচাড়া করি কিছুক্ষণ, তাহলে আমরা দেখি বিভিন্ন রেখা বরাবর এই লোহার গুঁড়োগুলো সজ্জিত হয়। এ থেকে বোঝা যায় যে লোহা চুম্বকের একটা বলরেখা বরাবর, মানে একটা রেখা বরাবর সে বল প্রয়োগ করে বা কাজ করে। তো এই বলরেখার সমষ্টি বা অনেকগুলো বলরেখাকে একত্রে বলা হয় ফ্লাক্স। আর নির্দিষ্ট একটা ক্ষেত্রফলের উপরে যতগুলো ফ্লাক্স থাকে তাকে বলা হয় ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্স ডেনসিটিকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম, আর ম্যাগনেটাইজিং ফোর্সকে এইচ দিয়ে প্রকাশ করলাম। ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্সের একক হলো ওয়েবার, আর ক্ষেত্রফলের একক আমি মিটারে ধরলাম, মিটার স্কোয়ার। তাইলে ফ্লাক্স ডেনসিটি হবে ওয়েবার পার বর্গ মিটার বা মিটার স্কোয়ার, স্কোয়ার মিটার। আর এটা তো এম্পিয়ার টার্ন লেখাই আছে, এইচ হয় সাধারণত এম্পিয়ার টার্নে। তো এই হলো আমার প্রাথমিক যেটা আলোচনা। এখন খেয়াল করো, আমরা কার্ভটা দেখি, কার্ভটায় কি বলছে বা লুপটা কি বলছে। প্রাথমিক অবস্থায় এখানে খেয়াল করো, এখানে আমরা একটা লোহার দণ্ড নিয়েছি, সেই দণ্ডের উপরে তার পেঁচানো আছে, এগুলো কিন্তু এই কয়েলের প্যাচ। তারপরে তার সাথে আমি একটা ভোল্টেজ সোর্স, ব্যাটারি বা ডিসি পাওয়ার সাপ্লাই সংযুক্ত করেছি, যেটা ভেরিয়েবল। খেয়াল করো, আমি সম্ভবত ফান্ডামেন্টাল এটা দেখিয়েছি যে এভাবে আমরা সেল বা ব্যাটারির প্রতীক আঁকাবো। এই যে সমান্তরাল টান দুইটার মধ্যে যেটা বড় থাকবে সেটা প্লাস, যেটা ছোট থাকবে সেটা মাইনাস। তার মানে এটা একটা ডিসি ভোল্টেজ সোর্স বা ব্যাটারি। যদি এর ভিতরে এরকম একটা টান দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা ভেরিয়েবল, অর্থাৎ এখানের ভোল্টেজ কম বেশি করা যাবে। আর যদি ওই টানটা না দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা ফিক্সড, 5 ভোল্ট 10 ভোল্ট যা থাকে তাই। তো এখানে একটা টান দিয়েছি, টান এভাবে একটা তীর চিহ্নের মতো আমি দিয়েছি, তার মানে এই ভোল্টেজ সোর্সটা ভেরিয়েবল করা যাবে, অর্থাৎ এখানে ভোল্টেজ কম বেশি করা যাবে। ভোল্টেজ যদি কম বেশি করা যায় তাহলে এখানে কারেন্ট কম বেশি হবে। আমরা জানি ওহমের সূত্র থেকে যে কারেন্ট ভোল্টেজের সমানুপাতিক, অর্থাৎ যত ভোল্টেজ এখানে বাড়াবো এই কয়েলের মধ্যে তত বেশি কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট যদি বেশি প্রবাহিত হয়, এখানে টার্ন সংখ্যা তো ফিক্সড আছেই, ধরো 100 টার্ন আছে, কারেন্ট বেড়ে গেলে এম্পিয়ার টার্নটা বেড়ে যাচ্ছে, তার মানে ম্যাগনেটাইজিং ফোর্সটা বেড়ে যাচ্ছে। ভালোভাবে বুঝতে হবে যে ম্যাগনেটাইজিং ফোর্সটা কিভাবে বাড়তেছে। এখানে ভোল্টেজ বাড়াইলেই ম্যাগনেটাইজিং ফোর্স বাড়বে। কিভাবে? ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে এখানে উৎপন্ন ফ্লাক্স বাড়বে। ফ্লাক্স বাড়া মানেই ম্যাগনেটাইজিং ফোর্স, কারেন্ট বাড়া মানেই ম্যাগনেটাইজিং ফোর্স বাড়া। ঠিক আছে? তাইলে এখানে যখন আমি এই সুইচটা দিয়ে দেবো, খেয়াল করো এখানে একটা সুইচ আছে। তোমাদের বইয়ের চিত্রটা অনেক বই একটু কঠিন আঁকতে পারে, এত কঠিন চিত্রের দরকার নেই। এরকম সিম্পল একটা চিত্র আঁকবা, একটা লোহার বার নিবা, উপরে টার্ন থাকবে, তারপরে দুই প্রান্ত, এই অর্থাৎ যে কয়েলটা পেঁচালা সেই কয়েলের তো দুইটা প্রান্ত থাকবে, সেই দুইটা প্রান্ত নিয়ে এসে এই সোর্সের দুই প্রান্তে লাগাই দেব।
মাঝখানে একটা সুইচ ইউজ করব। এখন খেয়াল করো, যখন আমি এই সুইচ দেইনি ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কারেন্ট প্রবাহিত হয়নি, এখানে কোনো চুম্বক তৈরি হয়নি। এখন আমি যদি এই সুইচ দিয়ে দেই আর এখানে ভোল্টেজ ধরো 0 থেকে 30 ভোল্ট এরকম থাকে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট, আমি পাওয়ার সাপ্লাই ইউনিট নিয়ে যদি কাজ করি, ধরো পাওয়ার সাপ্লাই ইউনিট নিলাম, তাইলে প্রথমে 0 ভোল্ট যখন আছে আমি সুইচ দিলাম কিন্তু কোনো ভোল্টেজ দিলাম না, তাইলে দেখা যাবে তখনও এখানে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কোনো চুম্বক তৈরি হচ্ছে না। যখন আমি আস্তে আস্তে এই ভোল্টেজটা আপ করব, 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট 5 ভোল্ট এভাবে করব, তখন আস্তে আস্তে এখানে কারেন্ট প্রবাহ বৃদ্ধি পাবে। আমরা যদি একটা অ্যামিটার লাগাই দিই তাহলে সেটা দেখতে পাবো। তো এভাবে যখন আমি আস্তে আস্তে ভোল্টেজ বাড়াবো, দেখবো যে এখানে আস্তে আস্তে চুম্বকও বাড়তেছে। এইখানে দেখো, সেটা আমি যেটা দেখিয়েছি লাল কালার দিয়ে দেখা যাচ্ছে, দেখো, অর্থাৎ এই এইচ এর মান যখন বাড়তেছে তখন এই বি এর মানও বাড়তেছে, এইচ এর মান বাড়তেছে, বি এর মানও বাড়তেছে। তোমরা কার্ভ অনেকে ভালো বুঝো না, এটা একটা সমস্যা। আমি আগে যখন ক্লাসে এই বিষয়গুলো বুঝিয়েছি তখন দেখেছি যে অনেকে কার্ভের বিষয়টা আসলে বুঝতে একটু কষ্ট হয়। খেয়াল করো, এখানে খেয়াল করো, এটা সবসময় আমরা ওয়াই ধরি, এটা এক্স অক্ষ ধরি বা হরিজন্টাল ভার্টিক্যাল যা ধরো। এখন খেয়াল করো, এখানে এক্স অক্ষ বরাবর আমরা যদি কোনো একটা রাশি নেই, সেটা এই ম্যাগনেটাইজিং ফোর্স আর ফ্লাক্স ডেনসিটি না নিয়ে অন্য যে কোনো নাও, কারেন্ট বা ভোল্টেজ নাও, এখানে নাও কারেন্ট, এখানে নাও ভোল্টেজ। তাইলে যদি আমি ভোল্টেজ বাড়াই, আমরা জানি কি ভোল্টেজ বাড়লে কারেন্টও বাড়ে, তাহলে আমি যদি এটা কার্ভে দেখাইতে চাই তাহলে কি হবে, সমানুপাতিক হারে বাড়তেছে, তাহলে এরকম যাবে। খেয়াল করো, এইরকম যদি একটা এখানে রেখা বৃদ্ধি পেতে থাকে তাহলে বুঝতে হবে যে এখানে ভোল্টেজ বাড়তেছে, সাথে সাথে কারেন্টও বাড়তেছে। যদি এই রেখাটা এদিকে চলে যায় তাহলে বিপরীত হয়ে যাবে, নেগেটিভ। এই রেখাটা যদি এরকম কিছু দূর গিয়ে এরকম হয়ে যায় তাহলে কি বুঝতে হবে বলো? যদি এভাবে গিয়ে এভাবে হয়ে যায় তাহলে এখান থেকে বুঝতে হবে যে এই পর্যন্ত এটা ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্ট বাড়ছে, কিন্তু এরপরে আমি যদি এই ভোল্টেজ বৃদ্ধি করি তাহলে কারেন্ট আর বৃদ্ধি পাচ্ছে না। এখানে এসে ভোল্টেজ বাড়াচ্ছে, ভোল্টেজ বাড়তেছে কিন্তু কারেন্ট আর বাড়তেছে না। দেখো, কারেন্ট আবার যদি এখান থেকে এদিকে চলে যায় তাহলে বোঝা যাবে যে কারেন্ট বাড়তেছে, ভোল্টেজ বাড়তেছে না। এই বিষয়গুলো একটু ক্লিয়ার বুঝতে হবে। এখন খেয়াল করো, তাহলে এখানে আমি যখন এই জিরো বিন্দু বা ও বিন্দু, এখানে আমার ম্যাগনেটাইজিং ফোর্স 0 এবং ফ্লাক্স ডেনসিটিও 0। এরপরে যখন আমি ম্যাগনেটাইজিং ফোর্স দিলাম, আস্তে আস্তে বাড়ালাম, তখন এর ফ্লাক্স ডেনসিটিও বাড়তেছে 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 বাড়তেছে। এরপরে প্রথম দিকে যেরকম বাড়তেছিল দেখো, সেরকম কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, বাড়তেছে না। এইভাবে এসে এসে এখানে এসে দেখো, এখানে এসে একদম এটা সমান্তরাল হয়ে গেছে, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। দেখো, এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে, বা এই যে এইচ ম্যাগনেটাইজিং ফোর্সের সমান্তরাল হয়ে যাচ্ছে। তার মানে কার্ভটার উপরের দিকে উঠতেছে না, অর্থাৎ বি বরাবর আর বাড়তেছে না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ফ্লাক্স ম্যাগনেটাইজিং ফোর্স বাড়ালেও ফ্লাক্স আর বাড়তেছে না। তো এটাই কি মূলত বলা হয় বিএইচ কার্ভ। খেয়াল করো, এটার ভিতরে কিন্তু বিএইচ কার্ভও আছে, আবার হিস্টেরেসিস লুপ বা চুম্বকায়ন চক্র, দুইটা প্রশ্নের উত্তর একসাথেই আমি পড়াচ্ছি, বইয়ে আলাদা আলাদা থাকতে পারে। এই যে কার্ভটুকু বললাম ও থেকে সি, এটুকুই বলা হবে বিএইচ কার্ভ। অর্থাৎ যখন আমি ম্যাগনেটাইজিং ফোর্স বাড়াবো তখন তার ফ্লাক্স ডেনসিটি বৃদ্ধি পাবে, কিন্তু বৃদ্ধি পেতে পেতে একটা পর্যায়ে গিয়ে আর বৃদ্ধি পাবে না। এই যে সর্বোচ্চ পর্যায়, সেটাকে আমরা বলি স্যাচুরেশন রিজিয়ন।
স্যাচুরেশন মানে কি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়া, এর চেয়ে আর সে বৃদ্ধি পাবে না। খেয়াল করো সবকিছুর একটা লিমিট বা সীমা থাকে। তুমি একটা চুম্বক পদার্থকে কারেন্ট প্রবাহিত করে চুম্বকে পরিণত করবে। কারেন্ট বাড়লে, আমরা জানি যে কারেন্ট বাড়লে তার চুম্বকত্ব বাড়বে, কিন্তু অসীম পর্যন্ত না। কারেন্ট তুমি যতই বাড়াও, নির্দিষ্ট একটা পদার্থের উপরে নির্দিষ্ট একটা প্যাচ সংখ্যক পরিমাণ প্যাচ দিয়ে কারেন্ট তুমি সর্বোচ্চ 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 30 এম্পিয়ার এরকম দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে দেখবে যে আর বাড়তেছে না, ওই ফ্লাক্স ডেনসিটি বা চুম্বকত্ব আর বাড়তেছে না। সেটা এক একটা পদার্থের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, বা টার্ন কম বেশি হলে কম বেশি হতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমি চাইলেই ইচ্ছা মতো বাড়াইতে পারবো না, একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে। এই যে পর্যায়ে গিয়ে থেমে যাবে সেটাকেই আমরা বলবো স্যাচুরেশন রিজিয়ন বা সর্বোচ্চ পর্যায়। তুমি যদি এভাবে চিন্তা করো যে একটা মানুষের হাইট বা উচ্চতা সর্বোচ্চ 5 ফিট 6 ইঞ্চি, 6 ফিট বা 6 ফিট 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি এরকম নর্মালি হয়, বা দুই একজন এক্সেপশনাল আরো বেশি হতে পারে, আলাদা বিষয়। আমাদের দেশে সাধারণত 5 ফিট 6 ইঞ্চি সর্বোচ্চ। এখন একটা বাচ্চাকে যদি তুমি ঠিক মতো ব্যায়াম করাও, ভালো খাবার দাবার দাও, তাহা হইলে হয়তো বা সে সর্বোচ্চ এই 5 ফিট 6 ইঞ্চি পর্যন্ত হবে। যদিও এখানে কিছুটা জেনেটিক্স থাকবে, অর্থাৎ তার বাবা মা বা তার যে পূর্বপুরুষদের কিছুটা বৈশিষ্ট্য থাকে, তো সেই অনুযায়ী ধরে নাও একটা মানুষ সর্বোচ্চ 5 ফিট বা 6 ফিট লম্বা হবে। নর্মালি যদি তাকে ভালো খাবার দাবার দাও, নিয়মিত ব্যায়াম করাও, তাহলে হয়তো বা সে আরো দুই এক ইঞ্চি বেশি হতে পারে। আর যদি সে ভালো পরিবেশ না পায়, পুষ্টিকর খাবার দাবার না পায়, নিয়মিত ব্যায়াম না করে, তাইলে সে 2 ইঞ্চি 3 ইঞ্চি কম হতে পারে। কিন্তু তুমি যদি তাকে সবচেয়ে ভালো খাবার দিলা, যে যেমন আমরা দেখি হরলিক্স, কমপ্লেন, তো এগুলোই যদি শুধু খাওয়াইতে থাকো, যেগুলো বলে যে এটা খাইলে গ্রোথ বৃদ্ধি পাবে বা হাইট বৃদ্ধি পাবে, তারপরেও কি সে বাড়তেই থাকবে? যাই খাওয়াও সে কি বাড়তেই থাকবে? বাড়তেই থাকবে না। একটা নির্দিষ্ট এজ পর্যন্ত সে বাড়বে, সেটা হোক 5 ফিট 6 ইঞ্চি, হোক 6 ফিট। এরপরে কিন্তু তাকে যতই যা করো সে আর বাড়বে না, সে থেমে যাবে। তো এরকম প্রত্যেকটা বিষয়েরই একটা সর্বোচ্চ পর্যায় থাকে, এরপরে গিয়ে আর সে বাড়তে পারে না। এরকম মেশিনের দক্ষতার ক্ষেত্রেও আমরা এটা দেখি, বা এই যে চুম্বকের যেটা দেখলাম আমরা, এটাও সেরকম একটা বিষয় যে আমি এই এইচ যত বাড়াবো, বি একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সমানুপাতিক হারে বাড়বে, বা প্রথম দিকে একটু বেশি বাড়বে, এরপর আস্তে আস্তে অতটা বাড়বে না। অর্থাৎ এখানে ধরো যদি ম্যাগনেটাইজিং ফোর্স 2 হয়, 2তে প্রথম দিকে যদি এই আমি 2 এটা একটা ধরে নিলাম আর কি, এই ফ্লাক্স ডেনসিটি বি যদি এখানে 2 এর রেসপেক্টে একবারে, প্রথম 2তে এটা হলো ধরো 2 হলো, পরের 2তে দেখা যাবে এটা হচ্ছে 1, অর্থাৎ 4-এ এটা হয়ে যাচ্ছে 3। এরপরে আরো একটাকে আরো 2 করলাম, মানে 6 করলাম, তাহলে এটা হয়ে যাবে তখন ধরো আর হাফ বাড়বে পরের 2 এর জন্য। এরকম আস্তে আস্তে কমতে কমতে একবারে শেষে দেখা যাবে যে আর বাড়তেছে না। যে পয়েন্টে আর বাড়তেছে না সেটাকে আমরা বলবো স্যাচুরেশন রিজিয়ন, অর্থাৎ এই সিটা হলো এখানে স্যাচুরেশন রিজিয়ন। ও থেকে সি অংশটা বা এই লাল কালার বা রেড কালারের যে অংশটা, এটাকে আমরা বলবো বিএইচ কার্ভ। এরপরে কি হবে খেয়াল করো, এরপরে যদি আমরা আবার এখানের ভোল্টেজটা আস্তে আস্তে কমাতে শুরু করি, ভোল্টেজটা যদি আস্তে আস্তে কমাতে শুরু করি, তাহলে এর কারেন্ট প্রবাহ আস্তে আস্তে কমতে থাকবে। কারেন্ট প্রবাহ আস্তে আস্তে কমতে থাকলে কি হবে, এখানের ফ্লাক্স ডেনসিটি বা চুম্বকত্ব আস্তে আস্তে কমতে শুরু করবে। তাইলে খেয়াল করো, কমতে শুরু করলে কার্ভটা আমরা একটু করে আঁকাই, একদম হয়ে গেছে, একটু নিচের দিকে নিয়ে আসতে হবে।
খেয়াল করো এখানে যখন আমি এই ভোল্টেজটা আস্তে আস্তে কমালাম তখন কিন্তু এই ভোল্টেজও কমতেছে, ম্যাগনেটাইজিং ফোর্সও কমতেছে, ফ্লাক্স ডেনসিটি বা বি এর মানও কমতেছে। কমতে কমতে সে এসে এখানে ডি বিন্দুতে পৌঁছালো। দেখো নর্মালি কিন্তু কমাইলে আবার এখান থেকে এখানে আসার কথা ছিল, কিন্তু তা আসে না। এটা ম্যাটেরিয়ালসের একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক, যে ভোল্টেজটা কমাইলে আস্তে আস্তে ম্যাগনেটাইজিং ফোর্স কমাইলে আস্তে আস্তে ফ্লাক্স ডেনসিটি কমে, কিন্তু সেটা আর শূন্যতে ফিরে আসে না। অর্থাৎ এই রেখা বরাবর না এসে এই রেখা বরাবর না এসে সে এই রেখা বরাবর আসে, অর্থাৎ কিছুটা চুম্বকত্ব থেকে যায়। অর্থাৎ একদম শূন্য করে ফেললাম, ম্যাগনেটাইজিং ফোর্স একদম শূন্য করে ফেললাম, অর্থাৎ এখান থেকে কোনো ভোল্টেজ সরবরাহ দিলাম না বা কারেন্ট সরবরাহ দিলাম না, তারপরেও তার ফ্লাক্স ডেনসিটি দেখা যাচ্ছে শূন্য হচ্ছে না, সে কিছুটা চুম্বকত্ব থেকে যাচ্ছে। এই যে অংশটা এটাই সেই অবশেষ চুম্বকত্ব বা রেসিডুয়াল ম্যাগনেটিজম। যদিও এখানে অনেক বেশি হয়ে গেছে চিত্রটা, আর একটু চাপাই করা উচিত ছিল। তো দেখার ক্ষেত্রে সুবিধা হবে, বোর্ডে হয়তো বা ক্লিয়ার নিলে দেখা যেত না। খেয়াল করো তাহলে এই যে অংশটা অর্থাৎ ও ডি যে অংশটা, এই অংশটাই হচ্ছে আমাদের রেসিডুয়াল ম্যাগনেটিজম বা অবশেষ চুম্বকত্ব। তাহলে খেয়াল করো আমরা এখন পর্যন্ত যেটুকু বুঝলাম সেটা হলো ও থেকে সি পর্যন্ত হলো আমার যে বিএইচ কার্ভ, ও থেকে ডি এটুক হবে রেসিডুয়াল ম্যাগনেটিজম। ভোল্টেজ যখন কমায়ে জিরো করলাম, অর্থাৎ এইচ এর মান যখন জিরো বা ম্যাগনেটাইজিং ফোর্সের মান যখন জিরো, তখনও কিন্তু বি এর মান ওডি পর্যন্ত, অর্থাৎ একটা ভালোই মোটামুটি মান এখানে দেখা যাচ্ছে। তো এই অংশটাকে আমরা বলবো রেসিডুয়াল ম্যাগনেটিজম বা অবশেষ চুম্বকত্ব। এখন খেয়াল করো শূন্য তো হলো না, ফ্লাক্স ডেনসিটি শূন্য হলো না, অর্থাৎ একেবারে চুম্বকহীন আমি করতে পারলাম না, শূন্য করেও পারলাম না। এখন আমি দেখি যদি আমি এটাকে বিপরীত দিক থেকে দেই, অর্থাৎ ভোল্টেজটা আরো কমাই ফেলি। আরো কমানো বলতে কি বোঝায়? শূন্যের পরে ভোল্টেজ কমাবো, তার মানে কি হবে? নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, অর্থাৎ বিপরীত দিক থেকে ভোল্টেজ সরবরাহ দেব। তার মানে কি করব? আমি এখানে দেখো বইয়ে সুইচ চেঞ্জ করে দিছে, এটা ঝামেলা। আমরা সোর্সের প্রান্ত চেঞ্জ করে দিলাম। আগে এই পাশে পজিটিভ ছিল, এবার এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ দিলাম। তাইলে এখন কি হবে? এখন কারেন্ট উল্টা দিক দিয়ে প্রবাহিত হবে। তো উল্টা দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হলে সেই কারেন্ট যদি আস্তে আস্তে বাড়াই, অর্থাৎ সোর্স উল্টে দিয়ে কারেন্ট আস্তে আস্তে বাড়ালাম, ভোল্টেজ আস্তে আস্তে বাড়ালাম, তার মানে কারেন্ট আস্তে আস্তে বাড়বে। তো আস্তে আস্তে বাড়লে ম্যাগনেটাইজিং ফোর্সটা খেয়াল করো আবার এদিকে আস্তে আস্তে তাহলে বাড়বে, ম্যাগনেটাইজিং ফোর্সও বাড়তেছে উল্টা দিকে, আবার তোমার ফ্লাক্স ডেনসিটিও বাড়তেছে নেগেটিভ দিকে। দেখো এই ঘরে কি, এই ঘরটা হলো এইচ এর জন্য নেগেটিভ, বি এর জন্য নেগেটিভ। তাহলে এটা আস্তে আস্তে এইখানে এসে আবার সেই স্যাচুরেশন, বিপরীত দিকের স্যাচুরেশনে চলে আসছে। এই এফ বিন্দু হচ্ছে নেগেটিভ স্যাচুরেশন রিজিয়ন, অর্থাৎ ভোল্টেজ বিপরীত দিক থেকে দিলে বা নেগেটিভ ভোল্টেজ দিলে যে সর্বোচ্চ পর্যায়ে যখন নেগেটিভ ভোল্টেজ দেব তখন যে সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি হবে সেটা হলো এই এফ বিন্দুতে। এরপরে দেখো আর বাড়তেছে না, ফ্লাক্স ডেনসিটি আর বাড়তেছে না। এখন খেয়াল করো এখান থেকে তাহলে যদি আবার আমরা ভোল্টেজকে কমাই দেই এই পয়েন্টের মতন, এখানে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পর ভোল্টেজ কমাই দিয়েছিলাম, এখানে নেগেটিভ সর্বোচ্চতে যাওয়ার পর আবার ভোল্টেজ কমাই দিলে সে আবার এই ফ্লাক্স ডেনসিটি এবং এইচ দুইটাই কমবে, কমতে কমতে এই এফ পজিশনে আসবে, কে পজিশনে আসবে, এই কে পজিশনে আসবে। এখানে আসার পরে আবার যদি সোর্সকে উল্টাই দেই, আবার সোর্সকে উল্টাই দিয়ে আস্তে আস্তে যদি ভোল্টেজ বৃদ্ধি করি, তাহলে আবার সে এই জি এ সি
এই রেখা অনুসরণ করে এখানে এসে মিলে যাবে। তো খেয়াল করো, ও থেকে সি পর্যন্ত যাওয়ার পর সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে কে, কে থেকে জি, জি থেকে আবার সি, এই যে একটা সম্পূর্ণ সার্কেল বা চক্র তৈরি হলো, এটাকেই আমরা বলি লুপ। আসলে বদ্ধ যে কোনো বর্তনী বা একটা বদ্ধ পথ কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় লুপ বলা হয়। তাহলে দেখো সি ডি ই এফ কে জি আবার সি, যেখানে শুরু সেখানে এসে শেষ, সি থেকে শুরু ঘুরে ঘুরে আবার সিতে এসে শেষ। তো এটাই হচ্ছে হিস্টেরেসিস লুপ বা ম্যাগনেটাইজিং কার্ভ বা চুম্বকায়ন চক্র, বাংলায় বললে চুম্বকায়ন চক্র। এখন লুপ কথাটা তোমরা সার্কিটে পড়বে সেকেন্ড সেমিস্টারে, ওখানে বিস্তারিত লাগবে লুপের বিষয়। তো এই হলো আমাদের সংক্ষেপে একটা চুম্বকের চুম্বকায়ন বিচুম্বকায়ন প্রক্রিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, রচনামূলক একটা প্রশ্নে আসে। তো এটা যদি আসে তাহলে কি কি আসতে পারে, আমরা বললাম যে এখান থেকে আসতে পারে প্রশ্নটা কি হতে পারে আর কি, প্রশ্নটা হতে পারে যে হিস্টেরেসিস লুপ অঙ্কন করে বর্ণনা করো, অথবা আসতে পারে ম্যাগনেটাইজিং কার্ভ বা সাইকেল অঙ্কন করে বর্ণনা করো, অথবা আসতে পারে বিএইচ কার্ভের বর্ণনা করো। যদি শুধু বিএইচ কার্ভ বর্ণনা করে তাহলে কিন্তু তোমার লুপ দেখানো লাগবে না, শুধু বিএইচ কার্ভ বললে ও থেকে সি এইটুকের অঙ্কন করে এইটুক বর্ণনা করলেই হয়ে যাবে। এই চিত্রটা দিতে হবে সব ক্ষেত্রেই, এই চিত্রটা দিতে হবে। সহজ করে চিত্রটা এভাবেই দিব, বইয়ে দেখবে যে ওই সুইচ টুইচ অনেক কঠিন করে আঁকাছে, দরকার নেই, তুমি প্রয়োজনে দুইটা চিত্র আঁকো, বুঝতে সুবিধা হবে, একবার পজিটিভ দিকে একটা নেগেটিভ দিকে, প্রয়োজন দুইটা চিত্র আঁকলেও সহজ চিত্রটা। আর যদি মনে হয় তোমার ওইটাই তুমি আঁকবে তাও সমস্যা নাই, বইয়ে যেটা আছে সেটা যদি সহজ লাগে তুমি সেটাও আর্ট করতে পারো। ক্যামেরা বোঝা যাচ্ছে না, ক্যামেরা যদি বোঝা না যায় টেকনিশিয়ান তো নেই এখানে, ঠিক হয়ে যাবে, মাঝে মধ্যে একটু ঝামেলা করে। ওকে, তাইলে এই চ্যাপ্টারে মোটামুটি শেষ। এরপরে এখানে আরো কিছু বিষয় দেখলাম তোমাদের কিছু কিছু বইয়ে অ্যাড করছে, যেমন হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল নির্ণয়, এগুলো সিলেবাসে নাই, এগুলো হুদয় দিয়ে রাখছে, এগুলো দরকার নেই, এবং এগুলো তোমাদের থাকলেও দরকার নাই, পরীক্ষায় আসে না বা আসারও কথা না, এগুলো অনেক একটু হাই কঠিন টাইপের আর কি, এগুলো ডিপ্লোমা লেভেলে দরকার হবে না আশা করা যায়। আর এখান থেকে যেটা আসতে পারে সেটা আসতে পারে হলো হিস্টেরেসিস লুপ লস, হিস্টেরেসিস লস কাকে বলে, বা বিএইচ কার্ভের প্রয়োগ, এটা অনেক সময় আসতে পারে। বিএইচ কার্ভ অর্থাৎ এই যে আমরা বললাম এই কার্ভের প্রয়োগটা কি, বিএইচ কার্ভ দিয়ে আমরা কি কি করতে পারি। দেখো বিএইচ কার্ভ থেকে আমরা চুম্বক বেদ্যতা বা পারমিয়াবিলিটি, যেটা পারমিয়াবিলিটির সঙ্গে আগেই আমরা বলছি, এটা নির্ণয় করতে পারি বিএইচ কার্ভ দিয়ে। তারপর ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্স ডেনসিটি আজকেই বললাম, এটা আমরা নির্ণয় করতে পারি। ম্যাগনেটাইজিং ফোর্স নির্ণয় করতে পারি, হিস্টেরেসিস লস নির্ণয় করতে পারি, এই বিষয়গুলো আমরা এই কার্ভ দিয়ে নির্ণয় করতে পারি। আর একটা হলো যে হিস্টেরেসিস লসের সংজ্ঞা। দেখো এখানে এই যে চুম্বকায়ন বিচুম্বকায়ন করার মধ্যে আসলে এটা আমরা তো এখানে খেয়াল করো সোর্স চেঞ্জ করে দিয়ে এই কাজটা আমরা করলাম এখানে, যেহেতু ডিসি সোর্স দিয়েছি, কিন্তু যখন আমরা এসি সাপ্লাই ব্যবহার করি, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু এসি ব্যবহার করি, যেমন আমরা ইন্ডাকশন ফ্যান চালাই, সিলিং ফ্যান, ইন্ডাকশন মোটরস, ফ্যান বা পাম্প, এখানে কি সরবরাহ দেই আমরা, এসি সরবরাহ দিই। তো এর ভিতরে কিন্তু চুম্বক তৈরি হয় প্রতিনিয়তই, এখানে এই চুম্বকের মেরু চেঞ্জ হয়ে যায়, যার কারণে এখানে এই যে তোমার অনবরত এখানে এই চুম্বকের যে মেরুকরণ অর্থাৎ নর্থ সাউথ চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এর অনুচুম্বকগুলো এদিক সেদিক হতে থাকে, যার কারণে ওখানে একটা হিট উৎপন্ন হয়। এই হিট উৎপন্নের কারণে ওখানে কিছু পাওয়ার লস হয়, এই লসটাকেই হিস্টেরেসিস লস বলে, বা কোনো কোনো বই এভাবে লিখতে পারে যে এখানে আমরা দেখলাম যে ম্যাগনেটাইজিং ফোর্স এর তুলনায় ফ্লাক্স ডেনসিটি সর্বদাই একটু কম থাকে বা পশ্চাৎমুখী থাকে, এরকম বলা আছে ভাষাটা।
এই যে থাকার প্রবণতা বা থাকে এর কারণে কিছু যে লস হয় এই লসটাকেই আমরা হিস্টেরেসিস লস বলি। এখন হিস্টেরেসিস লস কিভাবে কমানো যায়? হিস্টেরেসিস লসটা কমানো যায় সিলিকন স্টিল ব্যবহার করে বা এই স্টিলের যে কোর, অর্থাৎ যে কোরটা আমরা ব্যবহার করি, কোর তোমরা হয়তো বা বুঝবে না। কোর হচ্ছে সংক্ষেপে কোনো মেশিনের যে কয়েলটা পেঁচানো হয়, যেটার উপরে পেঁচানো হয় সেটাই কোর। এখানে এই লৌহদণ্ডটাকে একটা কোর ধরতে পারো, বিস্তারিত পূর্বে উপরের ক্লাসে। তো এই যে কোর আমরা ইউজ করি, এটা আস্তে একটা লৌহদণ্ড ব্যবহার না করে বা একটা বার আস্ত ব্যবহার না করে ওটাকে পাতলা পাতলা করে শীট আকারে কেটে এর উপরে তোমার যে ইনসুলেটর দিয়ে বার্নিশ ইনসুলেটর ব্যবহার করে আমরা এটা কমাতে পারি। হিস্টেরেসিস লস বা এডি কারেন্ট লস এভাবে কমানো যায়, বা সিলিকন স্টিল ব্যবহার করে। এগুলো একটু দেখে নিলে বুঝতে পারবে। এরপরে খেয়াল করো, এই চ্যাপ্টারে তাইলে আমরা তেমন কোনো আলোচনা করব না। নেক্সট চ্যাপ্টার যেটা, অর্থাৎ চ্যাপ্টার 7, এখানে একটু তোমাদের টাচ দেব। চ্যাপ্টার 7-এ আছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। আমরা প্রথম দিনই কমিউনিটি আছে টাইম শেষ। ও আচ্ছা, যাই হোক, তাহলে আজকে টাইম ওভার হয়ে গেছে। তোমাদের ইনসুলেটিং ম্যাটেরিয়ালস নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। প্রথমে দিনের ক্লাসে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের সংজ্ঞা আমরা বলছিলাম। আর পদার্থের যেহেতু ভৌত অবস্থার উপরে ভিত্তি করে 3 ধরনের পদার্থ হতে পারে, কঠিন, তরল, বায়বীয় বা সলিড, লিকুইড, গ্যাসিয়াস। সেই অনুযায়ী এখানে ইনসুলেটিং ম্যাটেরিয়ালসও 3 প্রকার হবে। তোমরা একটু এই প্রাথমিকভাবে এগুলো দেখে নিও, তাইলে বুঝতে সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আজকের মতো তাহলে এখানেই শেষ। খোদা হাফেজ।